একটি জাতি জন্ম শিরোনামে যিনি যে লেখাটি লিখেছিলেন জিয়াউর রহমান সাহেব, সেই লেখার শুরুতেই তিনি বলেছেন, পাকিস্তান সৃষ্টির পরপরই ঐতিহাসিক ঢাকা নগরীতে মিস্টার জিন্না যেদিন ঘোষণা করলেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, সেদিনই নিজের অজান্তে পাকিস্তানের স্রষ্টা নিজেই অস্বাভাবিক রাষ্ট্র পাকিস্তানের ধ্বংসের বীজটাও বপন করে গিয়েছিলেন এই ঢাকার ময়দানে। ব্যাপারটি কি এরকমই ছিল? প্রথমে যেটা বলা দরকার সেটা হচ্ছে এই যে পাকিস্তান আন্দোলন, যেটা মুসলিম লীগের নেতৃত্বে হয়েছিল, সেটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু আমাদের এই পূর্ব বাংলায়, যেটা আজকের বাংলাদেশ, এবং পাকিস্তানের পক্ষে 46 সালের নির্বাচনে এখানকার জনগণ ব্যাপকভাবে ভোট দিয়েছে। তার পাশাপাশি যদি দেখেন পশ্চিম পাকিস্তানের অবস্থা, সেখানে কিন্তু মুসলিম লীগের অবস্থান খুব শক্ত ছিল না, নড়বড়ে ছিল, এবং সেই রকম জনপ্রিয়তাও ছিল না। এই অঞ্চলের মানুষ জমিদার মহাজনদের অত্যাচার থেকে বাঁচার জন্য পাকিস্তানকে একটা ইউটোপিয়া হিসেবে গ্রহণ করেছিল, কল্পস্বর্গ হিসেবে গ্রহণ করেছিল, এবং তখন পাকিস্তান আন্দোলনের স্লোগানও অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর এই অঞ্চলের মানুষদের মধ্যে মোহভঙ্গ শুরু হয়, এবং যারা এখানকার রাজনৈতিক নেতা ছিলেন তাদের অনেকের মধ্যেই পাকিস্তান সম্পর্কে মোহভঙ্গ সৃষ্টি হয়। এখানে যেমন বলা হয়েছে পাকিস্তান একটা কৃত্রিম রাষ্ট্র, এটা ঠিক যে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে যে ভৌগোলিক দূরত্ব, মাঝখানে ভারত, সেই দূরত্ব 1200 মাইলের মতো, 1000 থেকে 1200 মাইল। এরকম দূরত্ব নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র হয়, এটা খুবই অস্বাভাবিক ব্যাপার। অনেকে দৃষ্টান্ত দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাওয়াই এর যে দূরত্ব সেটা। কিন্তু আমাদের এখানে এই এক্সাম্পল খুব একটা বাস্তব ভিত্তিক নয়। তারপর আপনি যেটা বললেন যে জিন্না সাহেবের যে উক্তি, উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য তার যে দৃঢ় প্রত্যয়, এটা এই অঞ্চলের মানুষ গ্রহণ করেনি, এখানকার ছাত্র সমাজ গ্রহণ করেনি, জনগণও গ্রহণ করেনি। এবং এই সম্পর্কে মানুষের মধ্যে ক্ষোভের যে সূচনা হয়েছিল, ক্ষোভ জন্ম নিয়েছিল, তার একটা দৃষ্টান্ত হচ্ছে তখন পাকিস্তান সরকার যে পোস্টকার্ড চালু করে এবং লেফাফা খাম চালু করে চিঠিপত্র লেখার জন্য, এবং টাকা পাঠানোর জন্য যে মানি অর্ডার ফর্ম চালু করে, সেগুলোতে আপনার এক পাশে উর্দু ভাষা ছিল, আরেক পাশে ইংরেজি ভাষা ছিল, বাংলার কোনো স্থান ছিল না। সে কারণে মানুষের মনে প্রশ্ন ওঠে যে কি পাকিস্তান করলাম আমরা, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ, কিন্তু আমাদের ভাষার যে মর্যাদা সেই রাষ্ট্র রক্ষা করছে না এটা। এবং এর মধ্য দিয়েই কিন্তু বিক্ষোভের সূচনা, এবং জিন্নার বক্তব্য এই বিক্ষোভটাকে আরও, যেটাকে বলা যায়, আরও এর মধ্যে আরও আগুনে ঘি ঢালার মতো একটা অবস্থা সৃষ্টি করেছে। এবং সেই সময় জিন্না কার্জন হলে যে সমাবেশ অনুষ্ঠানে বক্তৃতা দেন, কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা দেন, সেই বক্তৃতার প্রতিবাদে ছাত্রদের পক্ষ থেকে নো নো বলে, না না আমরা মানছি না, এই অভিব্যক্তি, এই ধ্বনি উচ্চারিত হয়েছিল। পৃথিবীর খুব কম স্বাধীন রাষ্ট্রই আছে, কম সার্বভৌম রাষ্ট্রই আছে, যেখানে জন্মলগ্নের পরে পরেই সেই রাষ্ট্র সম্পর্কে একটা মোহমুক্তি বা মোহভঙ্গের সূচনা হয়েছে। এবং আমরা যদি বাংলাদেশ এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখব যে এখানকার মানুষ অত্যন্ত সচেতন, সংবেদনশীল, অত্যন্ত আবেগপ্রবণ, এবং বিশেষ করে মাতৃভাষার প্রশ্নে, মায়ের ভাষার প্রশ্নে তাদের যে আবেগ এবং তাদের যে আকর্ষণ, সেইটা একেবারেই তুলনাহীন। ভাষার জন্য প্রাণ দিয়েছে এই রকম ঘটনা পৃথিবীর ইতিহাসে খুব বেশি নেই। হ্যাঁ, ভাষা আন্দোলন হয়েছিল, তুরস্কে এক সময় হয়েছে ভাষা আন্দোলন, কিংবা আমাদের এই অঞ্চলে আপনার উত্তর পূর্ব ভারতের আসামে বাংলা ভাষা নিয়েও আন্দোলন হয়েছে, এবং সেখানেও মানুষ মারা গেছে। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন। এই
মানুষের যে বিক্ষোভ সেটা চূড়ান্ত রূপ নেয় 1952 সালে এসে, 21শে ফেব্রুয়ারিতে এসে। এবং সেই সময় যে আপনার 144 ধারা জারি করা হয়েছিল সেটা ভঙ্গ করতে গিয়েই কিন্তু সেই সময়কার নুরুল আমিন সরকারের পুলিশ গুলি বর্ষণ করে এবং অনেকে শহীদ হয়। সেই শহীদদের নাম আমরা উচ্চারণ করি, আমাদের গানে গানে উচ্চারণ করি। এবং গাফফার চৌধুরী যে গানটা লিখেছেন, সে বিশাল গান, কিন্তু গাওয়া হয় মাত্র 4টা কি 5টা ছত্র। তো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তো সেই গান আমাদেরকে উজ্জীবিত করেছে এবং সেই গান আমরা এখনো গেয়ে চলেছি। এবং যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলা ভাষাভাষী মানুষ এই পৃথিবীর বুকে থাকবে, ততদিন এই গান থেকে আমরা বাংলা ভাষার প্রতি আমাদের মমত্ব, আমাদের ভালোবাসা এবং আমাদের যে তার প্রতি যে এক ধরনের আনুগত্য, সেটা কিন্তু চিরকাল প্রকাশ পাবে। এক কথায় যেটা বলা যায় যে ভাষাভিত্তিক জাতীয় চেতনার ভিত্তিতেই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থান, এবং যে অভ্যুত্থান আপনার পরবর্তীতে নানা চড়াই উতরাই পেরিয়ে নানা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ পর্যন্ত 71-এ একটা মুক্তিযুদ্ধের রূপ লাভ করেছিল, সশস্ত্র সংগ্রামের রূপ লাভ করেছিল। সেই সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু এই রাষ্ট্রটার উৎপত্তি, একটা জাতির জন্ম। এখানে জাতির জন্ম কথাটা এখানে একটু চিন্তা করা উচিত। সেটা হচ্ছে, একটা কথা আছে পলিটিক্যাল সায়েন্সে, সেটা হচ্ছে স্টেট ক্রিয়েটস দি নেশন অ্যান্ড নেশন ক্রিয়েটস দি স্টেট। আগে জাতি, তারপরে রাষ্ট্রের তৈরি, অথবা রাষ্ট্র তৈরি হয়ে গেলে জাতির গঠন বা জাতির উৎপত্তি ঘটে। বাংলাদেশের ক্ষেত্রে দুটোই কিন্তু সত্য। আমরা বাঙালি জাতি ছিলাম, তাকে ভিত্তি করেই কিন্তু বাংলাদেশ রাষ্ট্র। আবার অন্যদিকে বাংলাদেশ রাষ্ট্রটা হওয়ার ফলেই কিন্তু আমরা বাংলাদেশি জাতি হিসেবে বিশ্ব পরিসরে আমাদের পরিচয় দিতে পারছি এবং আমাদের একটা আত্মপরিচয় সৃষ্টি হয়েছে, নির্ধারিত হয়েছে।